আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার বিগত বছরের প্রশ্নের আলোকে বিশেষ করে এই জাতীয় শুদ্ধাচারের কৌশল সম্পর্কে প্রশ্নটি দুইবার এসেছিল বিসিএস ক্যাডারের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে এই ডিপার্টমেন্টাল পরীক্ষায় দুইবার এসেছিল। তো জাতীয় শুদ্ধাচার কি এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কীভাবে প্রয়োগ করা হয়, সংক্ষিপ্ত কিছু বিষয়ে আলোচনা করব। জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিতকরণে সরকার কর্তৃক প্রণীত একটি সুশাসন কৌশল। অর্থাৎ জাতীয় শুদ্ধাচার কৌশল হলো সমাজে তথা রাষ্ট্রের দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের প্রণীত একটি সুশাসন কৌশল এই জাতীয় শুদ্ধাচার কৌশল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। বিশেষ করে 2012 সালে বাংলাদেশ সরকার এই জাতীয় সুশাসন শুদ্ধাচার কৌশল সম্পর্কে বিশেষ করে নীতি প্রণয়ন করে। জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প হলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং অভিলক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। ভালো করে লক্ষ্য করি, জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প হলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং অভিলক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, তাই না? সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, এই দুইটা বিষয় হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প। প্রশাসনের একার প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব নয়, তাই নৈতিক আচরণ ও শুদ্ধাচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ ও সরকার বর্ণিত বিভিন্ন বিশ্বাসের প্রতিফলন হচ্ছে এই শুদ্ধাচার কৌশল। অর্থাৎ প্রশাসনের একার প্রচেষ্টায় এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব নয়, তাই নৈতিক আচরণ ও শুদ্ধাচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের মাধ্যমে পারস্পরিক পদক্ষেপের মাধ্যমে এই জাতীয় শুদ্ধাচার কৌশল সফল হতে পারে। জাতীয় শুদ্ধাচার কৌশলের উদ্দেশ্য সমূহ: সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন। এছাড়া আরও রয়েছে উদ্দেশ্য সমূহ, এখন আমি আলোচনা করব। যেমন ই গভর্নেন্স হচ্ছে উদ্ভাবনী, উদ্যোগ এবং সেবা সহজীকরণের একটি পদ্ধতি। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যার মাধ্যমে বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত হয়। সরকারি প্রতিষ্ঠানের জনগণের প্রতি স্বচ্ছ দায়বদ্ধতার আচরণ নিশ্চিত হয় এই ই গভর্নেন্সের মাধ্যমে। সার্বিক বিচার, এছাড়াও আরও আমরা আলোচনা করতে পারি সার্বিক বিচারে নিচের প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের মাধ্যমে কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ, জনপ্রশাসন, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণের কার্যালয়, ন্যায়পাল, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, এই পদগুলি হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি এই ক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার কৌশল যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এই জাতীয় শুদ্ধাচার কৌশল বিশেষ করে সফল হতে পারে। এছাড়াও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজনৈতিক দল, বেসরকারি খাতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, এনজিও, সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। এগুলো হচ্ছে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট। অর্থাৎ সরকারি এবং অন্যান্য নন গভর্নমেন্ট যে সমস্ত বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সকল ক্ষেত্রে এই জাতীয় শুদ্ধাচার কৌশল অবলম্বন। তো আরও একটি প্রশ্ন বিশেষ করে আসার মতো পরীক্ষায়, সেটি হচ্ছে
বার্ষিক কার্য সম্পাদন চুক্তি বা এপিএ, এই প্রশ্নটি একবার এসেছিল বিগত পরীক্ষায়। তো বার্ষিক কার্য সম্পাদন বা কর্ম সম্পাদন চুক্তি হচ্ছে সরকারের সাথে প্রতিষ্ঠানের দায়বদ্ধতার চুক্তি। যেমন বেশ কয়েকবার এইখানে আমি আমার কলেজে, আমার প্রতিষ্ঠানে এপিএর বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে দেখেছি মূলত একটি চুক্তিটি হতে হয় কাদের মধ্যে, সেটা দেখব। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীদের প্রতিনিধি হিসেবে বিশেষ করে সংশ্লিষ্ট বিভাগের বা মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল। অর্থাৎ বিভিন্ন বিশেষ করে সরকারের সাথে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা চুক্তি। এখানে প্রতিষ্ঠান বলতে যেমন শিক্ষা মন্ত্রণালয় একটা প্রতিষ্ঠান, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মাননীয় বিশেষ করে প্রধানমন্ত্রী মহোদয়ের মন্ত্রী পরিষদের যিনি সচিব তার সাথে চুক্তি, তাই না? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের একটি বছরের শুরুতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এক বছরে কি করব, কতটুকু করব, কিভাবে করব, একেবারে লিখিতভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ওইভাবে সেটি বাস্তবায়ন করে সেটি আবার মূল্যায়ন করা হয়। এই চুক্তিটা হচ্ছে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বা এপিএ। মন্ত্রিপরিষদ বিভাগ প্রথমে এই যে 2014-15 অর্থ বছর থেকে এই সরকারি অফিসসমূহে এপিএ প্রবর্তন করে। 2014-15 অর্থ বছর থেকে সরকারি অফিসসমূহের সাথে একটি চুক্তি করা হয়। সরকারি অফিসসমূহ লিখিতভাবে সরকারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এই কাজ আমরা এই বছরে করব। এপিএতে কোনো সরকারি অফিস একটি নির্দিষ্ট অর্থ বছরে কার্যক্রমের মাধ্যমে যে সকল ফলাফল অর্জন করতে চায় সে সকল ফলাফল এবং তা অর্জনের দিক নির্দেশক সমূহ একটি নির্দেশক ছকে বর্ণনা করে থাকে। এই যে কথাটা বললাম কিছুক্ষণ আগে, অর্থাৎ এপিএতে বা এই রিপোর্টে বা এই চুক্তিতে কি থাকবে, একটি সরকারি অফিস ওই অর্থ বছরে কি কি করতে চায় বা কি কি ফলাফল অর্জন করতে চায় এবং সেই ফলাফল অর্জন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা সমূহ সম্মিলিত একটি নির্দিষ্ট ছক থাকে, সেই ছকে বর্ণনা থাকে। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বর্তমানে মন্ত্রণালয় বা বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সরকারি অফিস পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে বিষয়টা কিছুক্ষণ আগে বললাম, আমাদের প্রতিষ্ঠানেও এই আমাদের বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজেও এই এপিএ চুক্তি বাস্তবায়নের জন্য চুক্তি করা হয় এবং আমি আহ্বায়ক হিসেবে বিগত কয়েক বছর এর দায়িত্ব পালন করেছিলাম। সেখানে দেখেছি এটি মূলত একটি চুক্তি যেটি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ করে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটি চুক্তিবদ্ধে আবদ্ধ হয় যে এই কাজ এই বছর আমরা করব, কিভাবে করব সেই সম্পর্কে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। এ সকল সরকারি অফিসসমূহ এপিএ প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম যথাযথভাবে পরিচালনার সহায়তা করার জন্য মন্ত্রিপরিষদের বিভাগের প্রতি বছরে বার্ষিক সম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা প্রদান করে থাকে। যেমন বার্ষিক কর্মসম্পাদন চুক্তির উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সরকারি কর্মকাণ্ডের জবাবদিহিতা বৃদ্ধি নিশ্চিতকরণ, ফলাফলধর্মী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান। ফলাফলধর্মী মানে কি, যে সমস্ত কাজের একটি নির্দিষ্ট ফলাফল আছে সেই সমস্ত কাজে উৎসাহিত করা। তারপর কর্মকৃতি বা পারফরমেন্স মূল্যায়ন, অনেক সময় মূল্যায়নের মাধ্যমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিষ্ঠানের হিসেবে নির্বাচন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন। এগুলি হচ্ছে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির উদ্দেশ্যসমূহ। তো এই ছিল আজকের আলোচনা। এগুলো আমরা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে এই এপিএ যদি পরীক্ষায় আসে টিকা আকারে তাহলে ইনশাল্লাহ এর পাশাপাশি আরও আমরা কিছু বানিয়েও লিখতে পারবো, তাই না? এগুলো যদি ভালো করে মনে রাখার চেষ্টা করি। তবে কিছু অবশ্য বিশেষ করে সঠিক থাকা লাগবে, সব বানিয়ে লিখলেই তো হবে না, বানিয়ে লিখলেও মোটামুটি এর সাথে মিল থাকতে হবে।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।